আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্তমনস্কদের জন্য। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের কোনো ব্যক্তি বা ঘটনার সঙ্গে এর কোনরূপ কোনো সম্বন্ধ নেই। বাস্তবের কোনো ঘটনা বা ব্যক্তির সঙ্গে কাহিনীর কোনো অংশের কোনো মিল পাওয়া গেলে তা সম্পূর্ণভাবে কাকতালীয়। তার জন্য লেখক এবং ভেল অফ টেলস কোনোভাবেই দায়ী নয়। এই কাহিনী সম্পূর্ণভাবে লেখক বা লেখিকার কল্পনাপ্রসূত। ভেল অফ টেলসে আজ ঐশিক মজুমদারের কলমে আমাদের নিবেদন ডেট ফর ইচ আদার। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। প্রসঙ্গত বলে রাখি, আমরা ইতিপূর্বে লেখক ঐশিক মজুমদারের আরও 3টি গল্প দুষ্টুমি করোনা, সম্ভাবনা এবং পানির ওপর জল আমাদের ভেল অফ টেলসে উপস্থাপনা করেছি। যদি আপনি এখনও গল্পগুলো না শুনে থাকেন তাহলে অতি সত্বর শুনে ফেলুন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন লেখক ঐশিক মজুমদারের কলমে ডেড ফর ইচ আদার। অথচ মধুমিতা নয়, চলে যাওয়ার কথা ছিল তার নিজেরই। রাতের অন্ধকারে বাংলোর চৌহদ্দির ভেতরে কৃত্রিম দ্বীপটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে এই কথাই ভাবছিল সৌম্য। কয়েক ঘন্টা আগে বাংলোতে মধুমিতার স্মরণ সভা শেষ হয়েছে। সেখানে হাউ হাউ করে কাঁদছিল তাদের ড্রাইভার অজয়। কাঁদতে কাঁদতেই বারবার বলছিল সে, ম্যাডামের যাওয়ার কি দরকার ছিল স্যার? আমি তো বাটি বাবাইকে নিয়ে আসতে পারতাম, তাহলে তো এমনটা হতো না। আসলে সৌম্য একটা বহুজাতিক ওষুধ কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার। কলকাতাতেই অফিস। রোজ বেলা 10টা নাগাদ অফিসের গাড়ি তাকে নিতে আসে। 2 যমজ ছেলে, প্রত্যুষ আর প্রদোষ, ওরফে বান্টি আর বাবাই, পরে জোকা বিবেকানন্দ মিশন স্কুলে ক্লাস 3-তে। সৌম্যর পৈলানের বাংলো থেকে তার দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার। রোজ সকালে নিজের ডিজায়ার গাড়িতে 2 ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসে সৌম্য নিজেই। স্কুল বাসের প্রতি তার প্রথম থেকে অনীহা। তাদের মাইনে করা ড্রাইভার অজয় বাংলোয় এসে পৌঁছয় বেলা 11টা নাগাদ। অজয়ের সাথে গাড়ি করে গিয়ে ছুটির পর ছেলেদের স্কুল থেকে নিয়ে আসে অথবা আসতো মধুমিতা। কিন্তু বিধিলিপি কে খণ্ডাবে? সেই ভয়ঙ্কর দিনটায় সৌম্যর তাড়াতাড়ি অফিস যাওয়ার দরকার হয়। সেখানে সেদিন কোম্পানির অল ইন্ডিয়া কনফারেন্স ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেলিগেটদের সকালেই এসে পৌঁছানোর কথা। তাই বান্টি বাবাইকে স্কুলে দিয়ে আসার জন্য সকাল 6:30টায় ড্রাইভারের ডাক পড়ে। সৌম্য স্ত্রীকে বলেছিল, আরে তুমি তো ওই সময়টায় ব্যস্ত থাকো, তোমাকে আর বেরোতে হবে না, বরং অজয় একাই গিয়ে বান্টি আর বাবাইকে দিয়ে আসুক। মধুমিতা শোনেনি। সেও ওদের সঙ্গে গিয়েছিল। স্কুলটা ডায়মন্ড হারবার রোডের ঠিক পাশেই। বাচ্চারা ঢুকে যাওয়ার পর তার সামনে দাঁড়িয়ে গল্পগুজব করছিল মধুমিতা সহ একদল অভিভাবিকা। স্টোন চিপস বোঝাই একটা দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শটান সেই জটলার উপরে উঠে আসে। 2 মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়। 3য় জন মধুমিতা। তার দেহ সরাসরি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। সেই বিভৎস দেহের ছবি আরেকবার সৌম্যর চোখের সামনে ভেসে উঠল। তবে সে শিউরে উঠল না। একটা গভীর দীর্ঘশ্বাসের সাথে সাথে তার চোখের কোণ বেয়ে গড়িয়ে নেমে এলো এক ফোঁটা জল। তার কারণ এই প্রাক 40-এ এসেও তার জীবনে মধুমিতা ছাড়া অন্য কোনো নারীর অস্তিত্ব ছিল না, এবং তার দৃঢ় বিশ্বাস মধুমিতাও কোনোদিন আর কোনো পুরুষের প্রতি আসক্ত হয়নি। ক্লাস 11-এ ফিজিক্সের কোচিং ক্লাসে পড়তে গিয়ে আলাপ। তারপর থেকেই তারা ছিল একে অপরের জন্য।
এই মুহূর্তে সৌম্যর সব কিছু মনে পড়ে যাচ্ছে। গ্র্যাজুয়েশনের পরেই মধুমিতার একটা ইলেকট্রনিক কোম্পানির ব্যাক অফিস জয়েন করা, তারপর সৌম্যর উপযুক্ত চাকরি না পাওয়া অবধি প্রায় 3 বছর অভিভাবকদের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও অপেক্ষা করে থাকা, শেষে বাড়ির অমত উপেক্ষা করে সৌম্যকে বিয়ে করা। প্রথমে সংগ্রাম, শেষে সাফল্য আর স্বাচ্ছন্দ্যকে একসাথে ভাগ করে নেওয়া। সুদর্শন আর সুপুরুষ সৌম্যর জীবনে প্রলোভন আসেনি এমন নয়, অনেক সময় তার প্রতি দুর্বল হয়ে পড়েছে কোনো সহকর্মিনী। দ্রুত পদোন্নতির পর পেশাগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেও তার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছে কোনো অধস্তন মহিলা। তাদের সম্পর্কে সৌম্যর কখনোই কোনো আগ্রহ জাগেনি। আদ্যন্ত পেশাদারিত্বের সাথে হিমশীতল কাঠিন্যের সংমিশ্রণ ঘটিয়ে সে ওই নারীদের সাথে স্বচ্ছন্দে কাজ করে এসেছে। একই সঙ্গে নিজের চারপাশে তুলে রেখেছে একটা সূক্ষ্ম অথচ দুর্ভেদ্য দেওয়াল। মধুমিতার বাবা মা কোনোদিনই তাদের বিয়েটাকে মেনে নিতে পারেননি, তাই মেয়ে জামাইয়ের থেকে বরাবরই একটা ঠান্ডা দূরত্ব বজায় রেখেছিলেন। হয়তো সেই দূরত্বের আজ অবসান হলো, কারণ মধুমিতার বাবা মেয়ের স্মরণ সভায় এসেছিলেন। যাওয়ার সময় সৌম্যর হাত ধরে কম্পিত স্বরে বলে গেলেন, বাবা, তোমার প্রতি আমরা সুবিচার করিনি। আমার মেয়ে আমার মেয়ে তোমাকে পেয়ে সুখী হয়েছিল। অন্যদিকে সৌম্যদের আদি বাড়ি বর্ধমানে। কাজের স্বার্থে দক্ষিণ কলকাতায় থাকা আবশ্যক, তাই বিয়ের পরে সেই বাড়ির ওপর নির্ভর না করে দুজনে কলকাতার শহরতলি ঠাকুরপুকুরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। দীর্ঘদিন সেখানেই কেটেছে। বছর 10 আগে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হওয়ার পর থেকে সৌম্য নিজস্ব ফ্ল্যাট কেনার চিন্তাভাবনা শুরু করে। তখনই ঠাকুরপুকুর জোকার অদূরে পৈলান গ্রামে নিজস্ব জমিসহ একতলা এই বাংলো বিক্রির বিজ্ঞাপন মধুমিতার চোখে পড়ে। ব্যাংক থেকে হোম লোন নিলে মাসিক ইনস্টলমেন্ট মেটানো একেবারে সাধ্যাতীত নয়, তাই মূলত তারই উৎসাহে গতানুগতিক ফ্ল্যাটের বদলে সৌম্য এই নিরিবিলি বাংলো কেনাই মনস্থ করে। তারপরেই তো বান্টি আর বাবাই এলো। তাদের ঠিকমতো দেখভালের লক্ষ্যে স্বেচ্ছায় চাকরি ছেড়ে নিজেকে গৃহবন্দী করল মধুমিতা। এই সিদ্ধান্তের জন্য সে কোনোদিন আফসোস করেনি। আরো অনেকটা রৌদ্রোজ্জ্বল রাস্তা একসাথে পাড়ি দেওয়ার ছিল। এই অন্ধকারে দাঁড়িয়ে আরেকবার ভাবল সৌম্য। মধুমিতার মৃত্যুর পর পোস্টমর্টেম রিপোর্ট পার করা, দেহ সংগ্রহ, সৎকার, ররুদ্যমান 2 ছেলেকে সামলানো, সব মিলিয়ে মাঝখানের কয়েকটা দিন কেটেছে ঘূর্ণিঝড়ের মতো। আজ পারলৌকিক ক্রিয়ার দিন ছিল। ধর্মকর্মে সৌম্যর কোনোদিনই মতি নেই, তবুও মধুমিতার কথা ভেবে সকালে স্থানীয় মন্দিরে মূল্য ধরে দিয়ে সে যথাসম্ভব সংক্ষেপে শ্রাদ্ধাদি সম্পন্ন করেছে। এর বেশি আয়োজনের মতো মানসিক স্থৈর্য তার ছিল না। যে আত্মীয় ও বন্ধুরা এই দুর্যোগের দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের সেই বিকেলে নিজের এই বাংলোতেই এক অনাড়ম্বর স্মরণসভায় আমন্ত্রণ জানিয়েছিল সে। আর সেখানেই তাদের বহুদিনের লালিত একটা ভুল ধারণা ভেঙে যায়। সে বরাবর ভেবে এসেছিল এই জাতীয় শোক বাসরে অভ্যাগতরা যা আওড়ান তা আসলে গতে বাঁধা ফাঁকা বলি। কিন্তু আজ তার আত্মীয় বন্ধু সকলের কথায় সত্যিকারের দুঃখ আর সহমর্মিতার যে সুরটুকু ছিল, একজন ম্যানেজারের অভিজ্ঞ কানে তা সহজেই ধরা পড়ে। অতিথিরা সকলেই তার পাশে থাকার আশ্বাস দেন। মধুমিতার বন্ধু আর বান্ধবীরাও বলে যায় যে কোনো রকম অসুবিধায় পড়লে সৌম্য যেন তাদের জানাতে দ্বিধা না করে। মধুমিতার বাবা এবং আরো কয়েকজন নিকটাত্মীয় বান্টি বাবাইয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। সৌম্য তাদের আশ্বস্ত করে বলে, আপাতত বাড়ির সর্বক্ষণের কাজের লোক রমাদি তাদের দেখভাল করতে পারবে। প্রৌঢ়া রমাদি বহুদিন এই বাড়িতে আছে। মধুমিতাকে সে খুব ভালোবাসত। অদূরে দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতে সে সৌম্যর কথায় সমর্থন জানায়। সৌম্য বাংলোর সামনের অন্ধকার লনে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে ঘরের লোকদের কথা মনে পড়ায় সচকিত হয়ে একবার পেছনে তাকালো। না, সেখানে কোনো সাড়া শব্দ নেই। বাচ্চাদের ঘরের কাঁচের জানালা বন্ধ, ভেতরে পর্দা টানা। তার পেছনে নাইট ল্যাম্পের মৃদু আলোর আভাস। মনে হয় কেউ জেগে নেই। রাতে খেতে বসে কেউই কিছু মুখে তুলছিল না। বেচারি রমাদিকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। 2 ছেলেই বারবার প্রশ্ন করেছে, মা কি আর আসবে না?
রমাদি প্রত্যেকবার যন্ত্রের মতো উত্তর দিয়ে গেছে, মা আছে, মা ওপর থেকে সবাইকে দেখছে। এখন হয়তো বান্টি বাবাইকে ঘুম পাড়িয়ে সে নিজেও শুয়ে পড়েছে। সারাদিনের ধকলের পর জেগে থাকা সম্ভব নয়। ঘুম আসছে না শুধু সৌম্যর চোখে। লনে দাঁড়িয়ে সে এক দৃষ্টে চেয়ে আছে দ্বীপটার দিকে। বাংলোর প্রাচীরের বাইরে কিছুটা দূরে বড় রাস্তা। সেই রাস্তা থেকে আলোর একটা ম্লান আভা দ্বীপের উপর এসে পড়ায় অন্যান্য দিন সেখানকার ছোট্ট ঘরটা দেখা যায়, কিন্তু হেমন্তের এই বিষণ্ণ রাতে সেখানে একরাশ কুয়াশা। সবকিছুই আবছা, অস্পষ্ট। দ্বীপ কথাটা অবশ্য বলতো মধুমিতাই। এই বাংলো সংলগ্ন প্রশস্ত জমিতে মূল বাড়ি থেকে প্রায় 50 মিটার দূরে সীমানার ধারে একটা ছোট্ট আউট হাউস ছিল। মধুমিতার রোম্যান্টিক আইডিয়ায় তার চারপাশে একটা মিটার 2 চওড়া পরিখা কাটা হয়। সিমেন্ট বাঁধিয়ে বাংলোর কুয়ো থেকে পাম্পের সাহায্যে সেখানে জল ভরা হয়। মূল ভূখণ্ডের সাথে এই দ্বীপের সংযোগ রক্ষা করার জন্য একটা কাঠের ছোট্ট সেতুও তৈরি করা হয়। পরিখার জলে এর পরবর্তী সংযোজন পদ্ম, শাপলা আর বটল লিলি। মূলত মধুমিতারই উৎসাহে দ্বীপের মাঝখানের আউটহাউসটাকে সংস্কার করে কাঠের দরজা জানালা এবং অ্যাসবেস্টাসের ছাদ সমন্বিত সময় কাটানোর উপযোগী একটা ছোট্ট ঘরের চেহারা দেওয়া হয়। ঘরের মাঝ বরাবর একটা প্রশস্ত সিমেন্টের বেঞ্চ। সেই বেঞ্চের উপর বসে তারা দুজনে অনেক অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে। মধুমিতা বেঞ্চের নিচের তাকে মোমবাতি দেশলাই মজুত করে রাখত। এরকম অন্ধকার রাতে সেখানে আলো জ্বালিয়েও বসা হয়েছে বহুবার। বান্টি বাবাই বড় হওয়ার পর হয়তো কিছুটা কম, তবু পুরনো দিনের সুখস্মৃতি ফিরে আসায় সৌম্য আরেকবার দীর্ঘশ্বাস ফেলল। আর তারপরেই তার ভ্রু কুঁচকে গেল। দূরে ওই দ্বীপে কুয়াশার রহস্যময় অস্বচ্ছতার মাঝখানে হঠাৎ জ্বলে উঠেছে একটা ক্ষীণ আলোর বিন্দু। কে ওখানে? আজ সারাদিন বাংলোর গেট খোলা ছিল, তাছাড়া ওই ঘরের দিকে তাকানোর ফুরসত মেলেনি। সেই সুযোগে কোনো ভব ঘুরে এসে ওখানে ঢুকে পড়ল না তো? চোয়াল শক্ত করে সৌম্য দ্বীপের দিকে এগোলো। ওই ঘর তার এবং মধুমিতার একান্ত নিজস্ব। ওখানে অন্য কারোর উপস্থিতি সে সহ্য করবে না। নিঃশব্দ লঘু পায়ে মাঝের দূরত্বটুকু দ্রুত অতিক্রম করে সে সন্তর্পণে কাঠের সেতুর উপর এসে দাঁড়ালো। দ্বীপের কুয়াশার আচ্ছাদন এবার কিছুটা হালকা। এখান থেকেই অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঘরের ভেতর বেঞ্চে একটা মোমবাতি জ্বলছে। বেঞ্চের সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছে একটা আবছায়া অবয়ব। সম্ভবত অবরুদ্ধ কান্নার দমকেই কেঁপে কেঁপে উঠছে তার সারাটা শরীর। মহিলা, কিন্তু এত চেনা চেনা লাগছে কেন? এর পরে যা ঘটল তার জন্য সৌম্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। সেই রহস্যময়ী নারী মূর্তির দিক থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো, সেই সঙ্গে মৃদু অস্ফুট বিলাপ। আমাকে ফেলে রেখে কেন চলে গেলে বৌমা? কেন চলে গেলে তুমি? সৌম্য বজ্রাহতের মতো স্তব্ধ, নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। যতই নিচু গ্রামে হোক, এই কণ্ঠস্বর চিনতে তার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে অনুভব করল শিহরণ জাগছে তার শরীরের প্রতিটি রোমকূপে। কারণ এই গলার আওয়াজ আর কারণ নয়, স্বয়ং মধুমিতার। অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকার পরেও সেই ছায়ামূর্তি কিন্তু মিলিয়ে গেল না। অব্যাহত রইল ফুঁপিয়ে কান্নাও। নিজেকে সামলে নিয়ে সৌম্য এবার সেতু পেরিয়ে সেদিকে এগিয়ে গেল। মধুমিতাকে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে যদি মরণের পার থেকে ফিরেও এসে থাকে তাও নয়। সৌম্যর পায়ের শব্দ পেয়ে সচকিত আগন্তুক ঝটিতে উঠে দাঁড়ালো। কে কে ওখানে? পরক্ষণেই যেন তীব্র বিস্ময়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সৌম্য, তুমি এখানে কিভাবে? কোনো সন্দেহ নেই, এ মধুমিতাই। একেবারে সামনে এসে পড়ায় মোমবাতির ম্লান আলোতেও স্পষ্ট দেখতে পাচ্ছে সৌম্য। সেই চোখ, সেই ঠোঁট, মুখের ভাবে, দেহের ভঙ্গিতে শুধুই বিহ্বলতা, আতঙ্কের লেশ মাত্র নেই। ভয় পেল না সৌম্য,
এক লহমাও দ্বিধা না করে তৃষিত দুই বাহুর তীব্র আলিঙ্গনে আবদ্ধ করল ব্যাখ্যার অতীত সেই আশ্চর্য নারী মূর্তিকে। কিন্তু এ কি? হিমশীতল তো নয়, এই স্পর্শ যে কবষ্ণ, অলিক অপচ্ছায়া নয়, এই অবয়ব দস্তুর মতো বাস্তব। সৌম্যর দুহাতে ধরা দিয়েছে এক মানবীর পেলব দেহ, যে দেহ প্রাণপণে নিজেকে লীন করে ফেলতে চাইছে তার তপ্ত বুকের আকুল নিষ্পেষণে। সেই অলৌকিক মুহূর্তে গভীর বিস্ময়ে সৌম্য বুঝতে পারল এমন এক মিরাকল ঘটছে যা কিছুক্ষণ আগেও ছিল তার কল্পনার বাইরে। এই স্পর্শে অবিশ্বাস্য দ্রুততায় জাগ্রত হচ্ছে তার পৌরুষ, এবং সেই অনুভূতি একপাক্ষিক নয়, কারণ মধুমিতার অথবা মধুমিতা রূপিণীর আঙুল তার অধীর ব্যগ্রতায় এক এক করে খুলে দিচ্ছে তার শার্টের বোতাম। লহমার জন্য আলিঙ্গন শিথিল করে সে নিজেও আত্মসমর্পণ করল, সবলে সরিয়ে নিল সম্মুখবর্তিনীর ঊর্ধ্বাঙ্গের আবরণ। যে ঈশ্বরকে সে কোনোদিনই পুরোপুরি বিশ্বাস করেনি, সেই তিনিই হয়তো তাকে শেষবারের মতন দিচ্ছেন এই অপরূপ উপহার। সৌম্যর আচ্ছন্ন মস্তিষ্কে পলকের জন্য রেখাপাত করে গেল এই চিন্তা। পরক্ষণেই লুপ্ত হলো চেতনা, মুছে গেল পারিপার্শ্বিক, সরে গেল পরিচ্ছদের শেষ বাধাটুকু। মোমের ক্ষীণ আলোয় সিমেন্টের বেঞ্চের উপর নিবিড় আশ্লেষে এক হয়ে গেল দুই নীলাজ নিরাবরণ মানব দেহ। কতটা সময় এভাবে কেটেছে তার হিসেব নেই। অবশেষে ধীরে ধীরে পৃথক হলো দুই শরীর। এতক্ষণে সৌম্য তার দয়িতার মুখের দিকে ভালো করে তাকানোর অবকাশ পেল। সেই মুখেও অবিশ্বাসের সাথেই এখন পরম তৃপ্তির ছোঁয়া। সৌম্য কোনো মতে বলতে পারল, তোমারই তো আজ এখানে থাকার কথা ছিল। সেদিন যদি আমি স্কুলে যেতাম তাহলে তো আর তোমার এই অ্যাক্সিডেন্টটা হতো না। আমার অ্যাক্সিডেন্ট মানে? মধুমিতার সুন্দর কপালে কুঞ্চন দেখা দিল। মানে রোজ আমি তো ওদের স্কুলে দিয়ে আসি, সেদিন হঠাৎ করে তোমাকে যেতে হলো, আর সেই দিনই ওই অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট তো হলো তোমার। মধুমিতার চোখে এবার স্পষ্ট বিভ্রান্তি। আর তুমি নও, মেয়েদের তো রোজ সকালে আমি স্কুলে নিয়ে যাই। সেদিনই হাতে সময় ছিল বলে তুমি গেলে, আর ফেরার পথে স্টোন চিপস বোঝাই লরিটা ব্রেক ফেল করে তোমার গাড়িতে। এখানেই থেমে গিয়ে সে দুহাতে মুখ ঢাকল। সৌম্য হতবাক হয়ে শুনছিল। এই ভ্রান্ত বিবরণীর প্রতিবাদ করতে গিয়েও সে থমকে গেল, কারণ এই মধুমিতার একটা বিশেষ কথায় তার বিস্ময় তখন আকাশচুম্বী। কি বললে? মেয়েদের? আরে মেয়ে আবার কোথায় পেলে? আমাদের তো দুই যমজ ছেলে, বান্টি আর বাবাই, মানে প্রত্যুষ আর প্রদোষ। এসব কি বলছো তুমি? যমজ তো বটেই, কিন্তু আমাদের তো দুই মেয়ে। মধুমিতার গলায় অকৃত্রিম বিস্ময়। রঞ্জনা আর রঙ্গনা, ডাকনাম বিনি আর বাবলি। ড্রাইভারকে নিয়ে ওদের তো রোজ সকালে আমি স্কুলে দিয়ে আসি। সেদিনই হঠাৎ হাতে সময় থাকায় তুমি নিজে গাড়ি চালিয়ে ওদের নিয়ে গেলে, আর ফেরার পথেই। সৌম্যর মস্তিষ্কের ভেতর সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছিল। সে দ্বিধার সুরে বলল, কিন্তু অ্যাক্সিডেন্টটা তো আর আমার হয়নি মধুমিতা, বিশ্বাস করো। হয়েছে তো তোমারই। আচ্ছা তুমি মধুমিতাই তো? কোনো সন্দেহ আছে কি? এই অবস্থাতেও মধুমিতার ঠোঁটে এক টুকরো ম্লান হাসি দেখা দিল। আমি তো জানি তুমিই সৌম্য, আমার সৌম্য। এই বলে সে আরেকবার মাথা রাখল সৌম্যর বুকে। তার চুলে বিলি কাটতে কাটতে সৌম্য তবুও বলল, ভেবেছিলাম তোমাকে চিরদিনের জন্য হারিয়েছি, এইভাবে যে ফিরে পাবো এখানে। বলতে বলতেই তার মনে একটা প্রশ্ন জাগল। আচ্ছা একটা কথা বলো তো, তোমার এই মেয়েরা এখন কোথায় আছে? কেন? ওই তো ওখানে। মধুমিতা একটা হাত তুলে বাংলোর দিকে অঙ্গুলি নির্দেশ করল। যদিও এই দ্বীপের কুয়াশার আস্তরণ ভেদ করে বাড়িটা এখন দেখা যাচ্ছে না। ওখানে কি ওরা একা? একা কেন হবে? রমাদি আছে তো। তুমি কি সব ভুলে গেলে? মধুমিতার দৃষ্টি তার মুখে নিবদ্ধ। রমাদি কোনো মতে বিনি আর বাবলিকে ঘুম পাড়িয়েছে।
নিজেও ঘুমোচ্ছে বোধহয়। আমার ঘুম আসছিল না, তাই এখানে চলে এসেছি। একটু থেমে সে যোগ করল, ভাগ্যিস এসেছিলাম। কিন্তু আমি মানে আমিও তো ওই বাংলোয় আমার দুই ছেলেকে মানে বান্টি আর বাবাইকে রেখে এসেছি রমাদির সাথেই। শূন্য দৃষ্টিতে তাকিয়ে সৌম্য ধীরে ধীরে উচ্চারণ করল, ওরাও ঘুমোচ্ছে। আসলে সারাদিন যা ধকল গেছে, মানে এই তো সকালে মন্দিরে তোমার শ্রাদ্ধ, বিকেলে স্মরণ সভা। আশ্চর্য, বিষ্ণু মন্দিরে আমি তো সকালবেলা তোমার শ্রাদ্ধ করলাম। মধুমিতার প্রতিবাদে অবিশ্বাসের সাথে এবার মিশেছে কিছুটা শ্রান্তি। বিকেলে বাড়িতে অনেক লোক এসেছিল, এটাও সত্যি। বলতে বলতেই সে দুই ললিত বাহুতে আরো একবার সৌম্যর গ্রীবা বেষ্টন করল। সে যাই হোক, ওসব কথা বাদ দাও। তোমাকে যে ফিরে পেয়েছি এই যথেষ্ট। তাতে অবশ্য কোনো সন্দেহ নেই। সৌম্য আরেকবার স্ত্রীকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করল। সেই অবর্ণনীয় সুখানুভূতির মধ্যেই একসময় নেমে এলো তৃপ্তির ঘুম। সৌম্যর যখন ঘুম ভাঙল তখন সদ্য ভোরের আলো ফুটেছে। প্রাথমিক বিভ্রান্তিতে সে ঠিক বুঝে উঠতে পারছিল না যে সে নিজের খাটে শুয়ে নেই কেন। তারপরেই গত রাতের সমস্ত কথা তার মনে পড়ে গেল। প্রথমে সে পাশ ফিরে তাকাতে ভয় পাচ্ছিল। নিশ্চিত ছিল দেখতে পাবে সেখানে কেউ নেই। শয্যা শূন্য, বুদবুদের মতোই লুপ্ত হয়ে গেছে সেই মধুর কিন্তু অলীক স্বপ্ন। অনেক কষ্টে এই আশঙ্কা জয় করে সে ঘাড় ফেরালো। না, স্বপ্ন নয়। তার পাশে তন্দ্রা শিথিল শরীরে শুয়ে আছে যে স্খলিত বসনা রমণী, যার সৌন্দর্যের একমাত্র উপমা হয়তো এই ঘরের বাইরে গাছের নিচে ইতস্তত ছড়িয়ে থাকা বৃন্তচ্যুত শিউলি ফুলেরা। কোনো সন্দেহ নেই সে রক্ত মাংসেরই নারী। তাহলে কি এর আগে যেসব ঘটনাকে সে দুঃসহ সত্য বলে মেনে নিয়েছিল তার সমস্তটাই আসলে এক প্রকাণ্ড অস্তিত্বহীন দুঃস্বপ্ন? ভয়ঙ্কর কিন্তু অবাস্তব। মধুমিতার আদৌ কোনো দুর্ঘটনা ঘটেনি, তার সাথে চিরবিচ্ছেদ হয়নি সৌম্যর। আর কালকের ওই পারলৌকিক ক্রিয়া, সেটাও মিথ্যে। হ্যাঁ, একমাত্র এটাই যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা হতে পারে। কাল সারা রাত তারা দুজনে এখানেই কাটিয়েছে আর ঘুমের ঘোরে ওই ভীতিপ্রদ স্বপ্ন দেখেছে সৌম্য। যদিও সেই স্বপ্নের প্রতিটি অনুপুঙ্খ আশ্চর্য নিখুঁত। সে যাই হোক, এখন দিনের আলো ফুটেছে, তাদের দেখতে না পেলে কি ভাববে কি বাড়ির লোকেরা। সৌম্য ধর্মর করে উঠে বসল। পার্শ্ববর্তিনীকে ঠেলা দিয়ে সে কপট ক্রোধের গলায় বলল, এই ওঠো, শিগগিরই ওঠো বলছি। এই অবস্থায় শুয়ে থাকলে হবে? আরে আরে বেলা হয়েছে তো, ছেলেটা যদি ঘুম থেকে উঠে এখানে চলে আসে। মধুমিতা চোখ মেলে একটা হাই তুলল। তারপর উঠে বসে হারিয়ে পাওয়া স্বামীকে আরেকবার সবলে আলিঙ্গন করল। কিন্তু দেখা গেল তার বিভ্রম এখনো পুরোপুরি কাটেনি। মাটিতে ছড়িয়ে থাকা পরিধেয় কুড়িয়ে নিতে নিতে সে বলল, আবার বলছো ছেলেরা? বলো মেয়েরা, বিনি আর বাবলি। সৌম্য সতর্ক ছিল। সে এবার স্ত্রীর কথার সরাসরি কোনো প্রতিবাদ করল না। পোশাক পরতে পরতে বলল, চলো, গেলেই তো দেখা যাবে। আবার প্রথম প্রেমের মতো উচ্ছলতায় হাত ধরাধরি করে ঘর থেকে বেরিয়ে এলো দুজনে। প্রায় ছুটতে ছুটতে পা রাখলো কাঠের ব্রিজটায়। উচ্ছ্বসিত ভঙ্গিতে চোখের পলকে সেতু পেরিয়ে গিয়ে ওপাশের জমিতে পা রাখল। সৌম্য একা। বিমূঢ়ের মতো থমকে দাঁড়িয়ে তীব্র অবিশ্বাসের দৃষ্টিতে নিজের শূন্য হাতের দিকে তাকিয়ে রইল সৌম্য। সেই হাতের মুঠির মধ্যে থেকে হঠাৎই উধাও হয়ে গেছে মধুমিতার পেলব হাত। শুধু হাত কেন, অদৃশ্য হাতের মালিকও। সেতু অতিক্রম করে এপারে পা রাখা মাত্রই যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে সে। মধুমিতা, 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 মধুমিতা! পাগলের মতো স্ত্রীর নাম ধরে ডাকতে ডাকতে আবার দ্বীপের ভেতর ছুটে গেল সৌম্য। কিন্তু সেখানে এখন জনপ্রাণী নেই। নেই কাল রাতের সেই রহস্যময় কুয়াশাও। মধুমিতা! দিনের আলোটাকে বড় উগ্র আর অশালীন বলে মনে হলো সৌম্যর।
সেই ঔজ্জ্বল্য যেন এই নিঃসীম শূন্যতাকে আরো বেশি প্রকট করে তুলেছে। দীর্ঘ নিষ্ফল অনুসন্ধানের শেষে ক্লান্ত হতাশ সৌম্য মন্থর পায়ে আবারও পরীক্ষা পার হয়ে ফিরে এলো। এই ঘটনার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছে না। অবশ্য ব্যাখ্যা খোঁজার মতো মানসিকতা বা সময়ও আর নেই। এবারে তার জন্য অপেক্ষা করে আছে অনেক দায়িত্ব। বিষণ্ণ মুখে সে বাংলোর দিকে পা বাড়ালো। দায়িত্ব পালন, হ্যাঁ, তা করেছে সৌম্য। সেই আশ্চর্য ঘটনার পর কেটে গেছে পুরো 1 বছর। এর মধ্যে তার 2 ছেলের পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটেনি। তারা যাতে মায়ের অভাব সেভাবে অনুভব করতে না পারে, সেই জন্য সৌম্য যতটা বেশি সম্ভব সময় বাড়িতেই দিয়েছে। 2 গৃহশিক্ষিকাকে সুকৌশলে নিয়োগ করেছে এমন সময়ে যাতে তারা ওর অনুপস্থিতির সিংহভাগটাতেই ছেলেদের সঙ্গ দিতে পারেন। অবশ্য এই কথা অনস্বীকার্য, রমাদির সহায়তা ছাড়া সৌম্যর কাজ এত সহজ হতো না। আত্মীয় স্বজন বা পিছুটান তেমন না থাকায় মধুমিতা থাকাকালীনই রমাদি এই পরিবারের একজন হয়ে উঠেছিল। মধুমিতা চলে যাওয়ার পর সে এই বাড়ির সাথে নিজেকে আরো একাত্ম করে তুলেছে। রান্না বান্না থেকে শুরু করে ছেলেদের নাওয়া খাওয়া, সংসারের প্রতিটি খুঁটিনাটিতে তার সদা সতর্ক দৃষ্টি। এইসব কারণেই এই 1 বছরেই বান্টি বাবাইয়ের ক্ষতের অনেকটাই উপশম হয়েছে। তারা আর মায়ের কথা বিশেষ ভাবে না, সৌম্য ভাবে। সেই মায়া রাতের পর তার মানসিক স্থিতি নষ্ট হতে বসেছিল। যাকে সে নিজের সমস্ত শরীর দিয়ে প্রত্যক্ষ অনুভব করেছে, সে আবার হারিয়ে যেতে পারে এ কথা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। রাতের পর রাত তার বিনিদ্র কেটেছে। সবাই ঘুমিয়ে পড়লে সে বাংলোর বাইরে দাঁড়িয়ে ঠায় তাকিয়ে থেকেছে দ্বীপের দিকে। কখনো কখনো পায়ে পায়ে সেতু পেরিয়ে চলেও গেছে সেখানে, কিন্তু বৃথা চেষ্টা। সেখানে আর কোনোদিনই নেমে আসেনি সেই মায়া কুয়াশার আচ্ছাদন। জ্বলে ওঠেনি আলো, ছায়া অথবা কায়া কোনরূপেই আর ধরা দেয়নি মধুমিতা। আজকের দিনটাকে তার আলাদা কিছু মনে হয়নি। এখন মাঝে মাঝে নিজের ভেতরের নিজেকে বড় শ্রান্ত, নিরুৎসাহ বলে মনে হয়। অফিস যেতে হবে, তাই সেই ক্লান্তি উপেক্ষা করে তৈরি হচ্ছিল সৌম্য। রমাদি কুণ্ঠিত মুখে এসে দাঁড়ালো। কিছু বলবে রমাদি? একটু ইতস্তত করে রমাদি বলল, বলছিলাম দাদাবাবু, আজ বিষ্ণু মন্দিরে একটা পুজো দিলে হয় না? আপনি মানে এসব মানেন না বলে আমিও তিথির হিসেব রাখিনি, কিন্তু গেল বছর তো এই 2রা নভেম্বরই বৌদির। ও তাই তো, এর মধ্যেই 1 বছর হয়ে গেল। সৌম্য কিছুটা অন্যমনস্ক গলায় বলল, বাৎসরিকের কথা বলছো রমাদি? ঠিক আছে, আমি একবার মন্দিরে কথা বলে নেবক্ষণ। অফিসে যাওয়ার পথে মন্দিরে কথা বলা, অফিসের 2 দফার মিটিং, তার মাঝখানে একবার ফ্যাক্টরি ভিজিট, সব কাজই সে অভ্যস্ত যান্ত্রিকতায় করে গেল বটে, তবে সারাদিন তার সেই উন্মনা ভাবটা কাটল না। সন্ধেবেলায় বাড়ি ফিরেই সে একবার দ্বীপটায় চলে গেল। এখানে সবকিছু আছে আগের মতোই। মধুমিতার স্মৃতিটুকু ধরে রাখার আপ্রাণ চেষ্টায় সৌম্য এই জায়গাটার অযত্ন হতে দেয়নি। রোজ সকালে মাইনে করা মালি এসে গাছপালার যত্ন নেয়, ঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। দরজার ঠিক বাইরে শিউলি গাছটা সেই আগের মতোই আছে। পরীক্ষার জলে আছে পদ্ম, শাপলা আর ওয়াটার লিলিরাও, সবই আছে, নেই শুধু মধুমিতা। বেশ কিছুক্ষণ বেঞ্চে বসে অপেক্ষার পর একটা দীর্ঘশ্বাস ফেলে সৌম্য উঠে পড়ল। রাতে খাওয়ার টেবিলে অবশ্য 2 ছেলে তার আক্ষেপ অনেকটাই ভুলিয়ে দিল। স্কুলের পক্ষ থেকে তারা ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এক বানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রাথমিক পর্বে 2 জনেই উত্তীর্ণ হয়েছে। আগামীকাল স্কুল ক্যাম্পাসে সেই প্রতিযোগিতার 2য় পর্যায়, এবং তা নিয়ে তারা সবিশেষ উত্তেজিত। সৌম্য তাদের আলোচনায় যোগ দিল। অন্তত এদের 2 জনকে সুখী দেখে তার মন ভালো লাগছিল। খাওয়ার পরে তার ঘুম আসছিল না। রমাদি ছেলেদের ঘুম পাড়াতে নিয়ে গেছে। তাদের ঘর থেকে আর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না।
গায়ে একটা পাঞ্জাবি গলিয়ে মোবাইলটা পকেটে নিয়ে সৌম্য বেরিয়ে পড়ল। বাংলোর বাইরে এসে দ্বীপের দিকে তাকিয়েই সে দাঁড়িয়ে পড়ল চিত্রার্পিতের মতন। বাংলোর পুরো চৌহদ্দির মধ্যে শুধু ওই অংশটুকুই আবার আবৃত হয়েছে সেই আশ্চর্য কুয়াশায়। মহাবিষ্টের মতো পায়ে পায়ে সেতু পেরিয়ে সে দ্বীপে উঠে এলো। কুয়াশার স্তরের একদম ভেতরে ঢুকে পড়ায় দূরের রাস্তার আবছা আলোয় এখানকার ঘর আর গাছটা এখন অস্পষ্টভাবে হলেও দেখা যাচ্ছে, যদিও তারা মাঝে মাঝে ঢেকে যাচ্ছে অপেক্ষাকৃত ঘনতর এক একটা কুয়াশার আবর্তে। সৌম্য ধীর পায়ে ঢুকল। সিমেন্টের বেঞ্চের নিচের তাকে হাত দিতেই কিছু মোমবাতি আর একটা দেশলাই বাক্স হাতে ঠেকল। একদিন মধুমিতা এসব জিনিস ব্যবহার করেছে, তাই সে কাজের লোকদের নির্দেশ দিয়েছিল এগুলো না সরাতে। আন্দাজে হাতড়ে হাতড়ে দেশলাই বাক্স থেকে সে একটা কাঠি বার করল। আশ্চর্য, এতদিন পড়ে থেকেও ড্যাম ধরেনি। বাক্সের গায়ে দুবার ঘষতেই কাঠিটা জ্বলে উঠল। ক্ষিপ্র হাতে একটা মোমবাতি ধরিয়ে সৌম্য বেঞ্চের এক কোণে বসালো। তার ক্ষীণ আলোয় অন্ধকার যেন আরো রহস্যময় হয়ে উঠল। সেই আলোয় প্রায় 10 মিনিট জড়পিণ্ডের মতো বেঞ্চের উপর বসে থাকার পর সৌম্যর সম্বিত ফিরল। এত দুঃখের মধ্যেও তার ঠোঁটের কোণে একটু হাসির আভাস দেখা দিল। কিসের জন্য অপেক্ষা করছে সে? যে চলে যায় সে আর ফিরে আসে না। আগেরবার যা ঘটেছিল তা হয়তো একটা প্রকাণ্ড বিভ্রম ছাড়া আর কিছুই নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে সে উঠতে যাচ্ছে, ঠিক এমন সময় সেতুর কাঠের পাটাতনে একটা অস্পষ্ট আওয়াজ, যেন কেউ পা রেখেছে তার উপর। তারপরেই মূর্তির মতো নিশ্চল সৌম্যর কানে ভেসে এলো নারী কণ্ঠের দ্বিধাজড়িত প্রশ্ন, কে কে ওখানে? সৌম্য? সৌম্যর বিস্মিত হওয়ার ক্ষমতাও যেন লোপ পেয়েছে। সে কোনো মতে সাড়া দিল। হ্যাঁ। কুয়াশার পর্দা সরিয়ে ঘরের দরজায় এসে দাঁড়ালো এক নারী মূর্তি। পরক্ষণেই হরিণীর মতো লঘু পদে ছুটে এসে সে ঝাঁপিয়ে পড়ল সৌম্যর বুকের উপর। প্রাথমিক উচ্ছ্বাসটা একটু থিতু হলে প্রায় হাঁপাতে হাঁপাতে মধুমিতা বলল, উফ, কত রাত এখানে একা একা বসে থেকেছি জানো, শুধু তোমার দেখা পাবো বলে। কিন্তু তুমি আসোনি একদিনও না, আর শেষে এলে তোমার বাৎসরিকের দিনে। বাৎসরিক আসলে তার নয়, মধুমিতারই। ভুলটা ধরিয়ে দিতে গিয়েও থমকালো সৌম্য। তারপর নিচু গলায় জানালো, আমিও প্রতিদিন এখানে এসেছি, তোমাকে খুঁজে পাইনি, পেলাম এই বাৎসরিকের দিনেই। কিছুক্ষণের নীরবতা। তারপর মধুমিতা একটু অস্বস্তির সাথে বলল, জানি তুমি এবার সেই অদ্ভুত কথাটাই বলবে। তুমি বেঁচে আছো আর মরে গেছি নাকি আমি। গেলবারও তো তাই বলেছিলে। একটু থেমে সে যোগ করল, আর তোমার তোমার 2 যমজ ছেলে, তারা কেমন আছে? ভালোই, দুজনকেই খুব এক্সাইটেড দেখে এলাম। কাল ওদের স্কুলে স্পেল বি কম্পিটিশন আছে কিনা। আশ্চর্য তো। মধুমিতা একটু অন্যমনস্ক। আমার 2 মেয়েরও কাল স্কুলে কম্পিটিশন, তবে ম্যাথসের। এবারের নীরবতা আরেকটু দীর্ঘস্থায়ী হলো। তারপর সাবধানী সৌম্য প্রশ্ন করল, আর তোমার মানে আর্থিক অবস্থা কেমন? আমি চলে যাওয়ায় কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আর্থিক অসুবিধা একেবারেই নেই। মধুমিতা তাকে আশ্বস্ত করল। তোমার এই বাংলো, গাড়ি, 2টো লাইফ ইন্স্যুরেন্সের টাকা, তাছাড়া তোমার অফিস থেকেও বেশ কিছু টাকা পাওয়া গেছে। রিজিওনাল ম্যানেজারের পোস্টে ছিলে তো, তোমার কলিগরা সবাই খুব হেল্প করেছেন। রিজিওনাল ম্যানেজার? সৌম্যর ভঙ্গি একটু অনিশ্চিত। ওষুধের কোম্পানিতে? হ্যাঁ। আশ্চর্য, অন্য সব কিছু মিলে যাচ্ছে। আমার কোম্পানি, আমার পোস্ট, এই বাংলো, গাড়ি আর এই দ্বীপ, সব। শুধু সন্তানদের ব্যাপারটাই আলাদা অদ্ভুতভাবে। তবে সেখানেও কিছু কিছু মিল আছে। আমি ভেবেছিলাম তুমি মারা গেছো, কিন্তু এখন মনে হচ্ছে তা নয়। অবশ্যই তা নয় সৌম্য, অ্যাক্সিডেন্টটা তোমার হয়েছিল, আমার না। আমিও বেঁচে আছি তোমার মতোই,
আরে দেখতেই তো পাচ্ছ। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমরা আমরা আসলে দুটো আলাদা আলাদা জগতের বাসিন্দা। তার মানে? এই আবছায়াতেও বোঝা যাচ্ছে মধুমিতার মুখমণ্ডলে তীব্র বিস্ময়। মানেটা মানেটা আমিও ঠিক জানি না, তবে তোমার কাছে তোমার জগৎটা যেমন সত্যি, আমার কাছে আমার জগৎটাও তেমনই। তফাৎ হলো তোমার জগতে আমি মৃত আর আমার জগতে তুমি। তারপর হয়তো আমাদের ভালোবাসার টানেই জীবিত আমি আর জীবিত তুমি এই জায়গায় এসেছি। মানে ব্যাপারটা হয়তো ঠিক বোঝাতে পারছি না। আর বোঝাতেও হবে না। চাঁপার কলির মতো আঙুল দিয়ে সৌম্য ঠোঁট চেপে ধরে আরো একবার তার বক্ষ লগ্ন হলো মধুমিতা। তারপর প্রায় কান্নার সুরে বলল, আমায় ছেড়ে কেন চলে গেলে সৌম্য? একা একা যে আমি আর পারছি না। একান্ত অনিচ্ছা সত্ত্বেও সৌম্য একটা কথা জিজ্ঞেস না করে পারল না। তা কেউ সঙ্গ দিতে চায়নি এই 1 বছরে? মধুমিতা বড় বড় চোখ করে সৌম্যর মুখের দিকে তাকালো। চেয়েছে তো, তারা কেউ তোমার ধারে কাছেও আসে না। ঠিক কথা, সৌম্য জানে গত 1 বছরে তাকেও বেশ কিছু প্রস্তাবের সম্মুখীন হতে হয়েছে। বলাই বাহুল্য, মধুমিতার ধারে কাছেও কেউ আসে না। অতএব আরো একবার সেই সুতীব্র মিলন, আবারও সেই মধুময় রাত। পরদিন সকালে দুজন নিশ্চুপ হয়ে বসেছিল, দৃষ্টি সেই সেতুর দিকে। অবশেষে মধুমিতাই মুখ খুলল। ওই ব্রিজটা পেরিয়ে গেলেই কি তুমি আবার হারিয়ে যাবে, গেলবার যেমন হয়েছিল? বিষণ্ণ সৌম্য বলল, হ্যাঁ, তাই তো মনে হয়। যদিও আমার ধারণা ছিল তুমিই হারিয়ে গেছিলে। আচ্ছা, তাহলে দুজনে এখানেই থেকে যাওয়া যায় না? মধুমিতার কণ্ঠস্বরে আকুলতা। না, তা হয় না সোনা। আমাদের দুজনকেই নিজের নিজের জগতে ফিরতে হবে। সেখানে অপেক্ষা করে আছে আমার 2 যমজ ছেলে আর আমার যমজ মেয়েরা। বুঝেছি। মধুমিতা বাধ্য মেয়ের মতো ঘাড় ঝোঁকালো। তারপর একটু আশান্বিত সুরে সে যোগ করল, হয়তো আমাদের আবার দেখা হবে এইখানেই, পরের বছর এই সময়, এই 2রা নভেম্বর রাতে। হাত ধরাধরি করে অত্যন্ত অনিচ্ছার সাথে দুজনে সেতুর ওপর পা রাখল। কিন্তু যতই আস্তে হাঁটুক না কেন, সেইটুকু পথ ফুরিয়ে গেল নিমেষেই। সেতুর এপারের মাটিতে পা রেখে সৌম্য দেখল আবারও সে একা। তবে এবার সে আর পেছনে ফেলে আসা দ্বীপের দিকে তাকালো না। একটা নিঃশ্বাস ফেলে বাড়ির পথে পা বাড়ালো। পরের বছর অবশ্য দুজনেরই কিছুটা মানসিক প্রস্তুতি ছিল। এবার দ্বীপে গিয়ে আলো জ্বালিয়ে অপেক্ষা করছিল মধুমিতা। কুয়াশার জাল ছিন্ন করে সৌম্যকে আসতে দেখে তার মুখে ক্ষীণ হাসির রেখা ফুটল। সে বলল, প্রায় রোজ রাতেই এখানে এসে হত্যে দিয়ে পড়ে থেকেছি, তবে মনে মনে জানতাম আজ রাতের আগে পুরুষোত্তমের আবির্ভাব ঘটবে না। হ্যাঁ, এটাই বোধহয় মেনে নিতে হবে। হয়তো সারা বছরে এই একটা রাতের প্রাপ্তিটুকুই আমাদের অধিকার। দুজনে দুজনের হাত ধরে পরস্পরের মুখের দিকে অপলক চেয়ে রইল কিছুক্ষণ। তারপর হাত ছাড়িয়ে মধুমিতা বেঞ্চের উপর থেকে তার মোবাইলটা তুলে নিল। কম্পিত কণ্ঠে সে বলল, সৌম্য, এই দেখো, তোমার মানে মানে আমার 2 মেয়ের কথা তোমার পুরোপুরি বিশ্বাস হয়নি তো? এই দেখো, এই তাদের ছবি। সৌম্য মুগ্ধ হয়ে দেখল 2 প্রাণোচ্ছল সুশ্রী বালিকা হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। বাহ, খুব সুন্দর। এই, তবে তোমার নয়, বলো আমাদের 2 মেয়ে। পকেট থেকে নিজের মোবাইল বার করতে করতে সে বলল, আর এই যে এই দেখো, আমাদের 2 ছেলের ছবি। কই দেখি। বান্টি বাবাইয়ের ছবি দেখে উচ্ছ্বসিত মধুমিতা বলল, উফ, বড় হলে তোমার মতোই স্মার্ট হবে, আর এতটাই অ্যাট্রাক্টিভ। আমি যে স্মার্ট আর অ্যাট্রাক্টিভ তার প্রমাণ কি? প্রমাণ চাই? অতঃপর আরো একটা অনির্বচনীয় রাত। আর রাতের শেষে আবারও সেই বিষাদ ঘন বিদায়ের লগ্ন। আবার 1 বছরের অধীর প্রতীক্ষা। সময় কাটতে লাগলো। প্রতি বছর ওই একটি রাতে 2 সমান্তরাল জগৎ এক বিন্দুতে এসে মেলে। দুজনের দেখা হয়, কথা হয় সারা রাত। বিষয়বস্তু বিবিধ,
তবে তার সিংহভাগ জুড়ে থাকে তাদের সন্তানদের বড় হয়ে ওঠার গল্প, ছাত্র জীবনের এক একটা সোপান উত্তরণের আখ্যান। শেষে এক রাতে হাসতে হাসতে মধুমিতা বলল, বলেছিলাম না, বিচ্ছু দুটো বাবার মতোই হবে, একেবারে পারফেক্ট লেডি কিলার। তার কৌতুকের কারণ আর কিছু নয়। একটু আগে সৌম্য ঈষৎ দ্বিধার সাথে তাকে জানিয়েছে যে প্রত্যুষ আর প্রদোষ, যারা এই মুহূর্তে একজন ইলেকট্রনিক, অন্যজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারের ছাত্র, দুজনেই নিজের নিজের সহপাঠিনীর প্রেমে মগ্ন। পরীক্ষার পরে চাকরি পেলেই হয়তো তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে। মধুমিতা এই বিশেষ রাতের জন্য অবশ্যই কিছু প্রসাধন করে এসেছে, তবে চুলের রূপলি রেখা কিংবা চোখের কোণের সামান্য কুঞ্চন গোপন করার কোনো চেষ্টা সে করেনি। তার সুন্দর হাসিটুকু উপভোগ করতে করতে সৌম্য জানতে চাইল, আর তোমার মেয়েরা, তাদের খবর কি? সায়েন্স নয়, মধুমিতার দুই মেয়ে রঞ্জনা আর রঙ্গনা কমার্স নিয়ে পড়েছে। তারা সদ্য স্নাতকোত্তরে ঢুকেছে। দুজনেই ডাক সাইটের সুন্দরী, মায়েরই মতন। ও দুটোও প্রেম করে মনে হয়, তবে লুকিয়ে চুরিয়ে। মাঝে মাঝেই ফোনে ফিস ফিস করে কথা বলে শুনি। আমাকে কিছু খুলে বলে না, কেবল নিজেদের মধ্যে গুজগুজ ফুসফুস। বলতে বলতে মধুমিতার মুখে একটা উদ্বেগের ছাপ পড়ল। মাঝে মাঝে ভয় করে, কোথাও কোনো গন্ডগোল হয়ে যাবে না তো। তুমিও নেই, থাকলে একটু গাইড করতে পারতে। চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক থাকবে। তার হাত ধরে সৌম্য দৃঢ় স্বরে আশ্বাস দিল। পরের কয়েক বছরে তার অনুমান সত্যি প্রমাণিত হল। মধুমিতার দুই মেয়েরই সুপাত্রে বিয়ে হয়েছে। রঞ্জনার স্বামী কর্মসূত্রে প্রবাসী, সে স্ত্রীকে নিয়ে মুম্বাই চলে গেছে। তাদের একটা ফুটফুটে মেয়েও হয়েছে। রঙ্গনারা অবশ্য কলকাতাতেই, তার শ্বশুরবাড়ি উত্তরবঙ্গে, তাই মধুমিতার অনুরোধে স্বামী স্ত্রী এই বাংলোতেই থাকে। শাশুড়ির দেখভালের দায়িত্ব তারাই নিয়েছে। সৌম্যর বড় ছেলে প্রত্যুষ প্রবাসী, সে সস্ত্রীক আমেরিকার বাসিন্দা। সম্প্রতি সে এক পুত্র সন্তানের জনক হয়েছে। প্রদোষও বিয়ে করেছে। সে আপাতত এই বাংলোতে বাবার সাথে থাকে বটে, কিন্তু তার বহুজাতিক কোম্পানির চাকরির বদলি শুধু সময়ের অপেক্ষা। এক মিলনের রাতে প্রৌঢ়ত্বে উপনীত দুই চিরসখা এই নিয়েই আক্ষেপ করছিল। সামান্য রক্তচাপ বৃদ্ধি ছাড়া সৌম্য মোটামুটি সুস্থ, তবে মধুমিতা হাঁটুর ব্যথায় কাহিল। তাছাড়া তার দু চোখে প্রাথমিক স্তরের গ্লুকোমাও ধরা পড়েছে। মধুমিতা কাঁদো কাঁদো সুরে বলল, বাবলি মানে রঙ্গনা বলছিল ওর হাজব্যান্ডেরও ট্রান্সফার হতে পারে। ওরা চলে গেলে আমি একা একা কি করে যে থাকবো। কৌতূহলী সৌম্য প্রশ্ন করল, কেন রমাদি নেই? রমাদির অনেক বয়স হয়েছিল গো, আর কাজ করতে পারছিল না। তিনকুলে তো কেউ নেই, তাই একটা বৃদ্ধাবাসে ওর থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। হাতে কিছু টাকা পয়সাও দিয়েছি। এখন মিনতি বলে একটা মেয়ে আছে, কাজকর্মে চটপটে, তবে আসলে নতুন তো, ঠিক যেন নিচের লোক নয়। আশ্চর্য, দুই পক্ষের এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো এখনো হুবহু মিলে যায়। বিস্মিত সৌম্য ভাবল, সে নিজে সম্প্রতি রিটায়ার করেছে। তার দিকের রমাদিও অশক্ত হয়ে পড়েছিল। সৌম্য সৌজন্যে সেও অবসর নিয়ে বৃদ্ধাবাসে আছে। এখন কার্তিক বলে একটা কম বয়সী করিতকর্মা ছেলেকে সব সময়ের জন্য রাখা হয়েছে। তবে মধুমিতার কথাই ঠিক, সে বোধহয় কোনোদিনই সৌম্য নিজের লোক হয়ে উঠতে পারবে না। প্রদোষরা চলে গেলে, মনের ভাব গোপন রেখে সে মধুমিতাকে সান্ত্বনা দিল। আহ, চিন্তা করছো কেন? আমি তো আছি নাকি? ছাই আছো, বছরে মোটে এই একবার দেখা, বাকি পুরো সময়টাই তো আমাকে একা একা থাকতে হয়। দুজনে দুজনের হাত ধরে সারা রাত জেগে বসে রইল। এর পরের বছর সৌম্য সত্যি নিঃসঙ্গ হয়ে পড়ল। প্রদোষের বদলি হলো পুনেতে। সে অবশ্য বাবাকে সাথে নিয়ে যেতে চেয়েছিল, সৌম্যই রাজি হয়নি। আসলে মধুমিতার সাহচর্য বছরের মাত্র একটা রাতের জন্য হলেও সে ছাড়তে পারবে না। দীর্ঘ অসহনীয় প্রতীক্ষার পর আর একবার 2রা নভেম্বর ঘুরে এলো। কলকাতায় নভেম্বরের ঠান্ডা হাড় কাঁপিয়ে দিচ্ছে, এই অভিজ্ঞতা সৌম্যর কাছে নতুন। পাঞ্জাবের ওপর ফুল সোয়েটার, তার ওপর শাল দিয়েও কান মাথা মুড়ি দিতে হয়েছে। এই অসম্ভব শৈত্যের অনুভূতি কিছুটা হলেও বার্ধক্যজনিত কিনা কুয়াশাচ্ছন্ন দ্বীপের দিকে হাঁটতে হাঁটতে
সে এই কথাই ভাবছিল। দ্বীপে গিয়ে উঠবার পর কিন্তু অতটা কষ্ট হলো না। সম্ভবত কুয়াশার কারণেই সেখানকার উষ্ণতা সামান্য বেশি। এখানে মোমবাতি দেশলাই মজুতি থাকে। আধো অন্ধকারে হাতড়িয়ে প্রতিবারের মতোই সৌম্য আলো জ্বালালো। মধুমিতার আসতে খানিকটা সময় লাগলো। সেতুটা সে পার হলো বেশ মন্থর গতিতে। মোমের আলোর বৃত্তের ভেতরে ঢুকে যন্ত্রণাক্লিষ্ট স্বরে বলল, হাঁটুর ব্যথাটা বড্ড বেড়েছে, বাইরে যা ঠান্ডা। একটু থেমে বিস্মিত হয়ে সে যোগ করল, কিন্তু এখানে তো মোটেই অতটা ঠান্ডা নেই, বরং বেশ আরামই লাগছে। বোধহয় এই কুয়াশার জন্য। বলে সৌম্য তাকে হাত ধরে এনে বেঞ্চে বসালো। তারপর সস্নেহে তার কাঁধে হাত রাখল। শারীরিক মিলনের প্রশ্ন বহুদিন আগেই অবান্তর হয়ে পড়েছে। পরস্পরের এই উষ্ণ সান্নিধ্যটুকুর জন্যই তারা সম্বৎসর উদ্গ্রীব আগ্রহে অপেক্ষা করে থাকে। তারপর কেমন আছো মধু? ভালো নেই সৌম্য, চোখের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আগে গল্পের বই পড়ে কিছুটা সময় কাটতো, আজকাল সেটাও করতে পারি না। তোমার ছোট মেয়ে তো তোমার সাথেই থাকে, তার সাথে বসে গল্পগুজবও তো করতে পারো। যদিও সে মনে মনে জানত এই কথার উত্তর কি হবে। তার নিজের জগতে বাবাই অর্থাৎ প্রদোষের যখন বদলি হয়ে গেছে, তখন মধুমিতার জগতেও দেবর্ষি মানে বাবলির হাজব্যান্ড নতুন চাকরিতে জয়েন করেছে গুড়গাঁওতে। প্রায় 5 6 হয়ে গেল ওরা ওখানে চলে গেছে। বাড়িতে এখন আমি একা, পুরোপুরি একা। বিষণ্ণ সৌম্য তার অসহায় সঙ্গিনীকে আরেকটু কাছে টেনে নিল। অনেক বছর ধরেই এই রাতটায় বেঞ্চে পাতার জন্য মধুমিতা একটা চাদর হাতে করে নিয়ে আসে। আজও এনেছে। সৌম্য সেটা বেঞ্চের উপর বিছিয়ে নিল। তার সন্দেহ ছিল এই প্রবল শীতে এই আচ্ছাদনটুকু যথেষ্ট হবে না। তবে বাস্তবে দেখা গেল কারোরই তেমন কষ্ট হচ্ছে না। সারা রাত পাশাপাশি শুয়ে, কখনো জাগরণে কখনো আধো তন্দ্রায় দুটি নিঃসঙ্গ মানুষ নিজেদের একাকিত্বের কাহিনী ভাগ করে নিচ্ছিল। এক সময় সকালের নরম আলো আর পাখপাখালির ডাকে তারা সজাগ হয়ে উঠল। আশ্চর্য, কালকে শৈত্য উধাও। দ্বীপের পরিবেশ এখন উষ্ণ, মনোরম। হাত ধরাধরি করে নিতান্ত অনিচ্ছায় তারা ঘরের বাইরে পা রাখল। কিন্তু তারা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল স্থাণুর মতো। কোন ফাঁকে বাইরের জগতে একটা বিপুল পরিবর্তন ঘটে গেছে। এখন শুধুমাত্র দ্বীপের পরিসরটুকুই আলোয় উদ্ভাসিত। সেখানে হেমন্তের ভোরের নিজস্ব সুবাস। মৃদু হাওয়ায় গাছ থেকে ঝরে পড়ছে শিথিল বৃন্ত শিউলির দল। পরিখার জলে মাথা নাড়ছে প্রস্ফুটিত পদ্মেরা। পরিখার ওপারে গাঢ় অন্ধকার। সেই অন্ধকারে কোনো জীবিত প্রাণীর নড়াচড়ার আভাস মাত্র চোখে পড়ছে না। যেন মন্ত্র বলে লুপ্ত হয়ে গেছে এই দ্বীপের চারপাশের পৃথিবী। সেখানে এখন শুধুই নিবিড় নিরন্ধ্র মিশ্রা। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে কাঁপা গলায় মধুমিতা প্রশ্ন করল, এ কি হলো সৌম্য? এসবের মানে কি? সৌম্য ধীরে ধীরে বলল, আমিও জানি না সোনা, তবে এর কিছুই আমাদের হাতে নেই। চলো আমরা বরং আরো কিছুক্ষণ একসাথে অপেক্ষা করি। তাই তারা দুজন আবার ঘরের ভেতর গিয়ে বেঞ্চে বসল। আরো একবার আবদ্ধ হল প্রগাঢ় আলিঙ্গনে। সকালবেলা ঘুম থেকে উঠে সৌম্য নতুন কাজের লোক কার্তিক দেখল বাবু ঘরে নেই। সদর দরজা খোলা দেখে প্রথমে তার মনে হয়েছিল হয়তো সৌম্য প্রাতঃভ্রমণে বেরিয়েছে, কিন্তু ঘণ্টাখানেক বাদেও সে না ফেরায় উদ্বিগ্ন কার্তিক তাকে খুঁজতে বেরোল। বাংলোর আশেপাশে খোঁজার পর কি মনে করে সে সেতু পেরিয়ে সেই দ্বীপে গিয়ে উঠল। দেখতে পেল তার মনিব ঘরের ভেতরের বেঞ্চে শুয়ে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সে ডাক দিল, বাবু, বাবু উঠুন। প্রথমে একবার, তারপর আরো কয়েকবার। বাবু, ও বাবু, বাবু, ও বাবু, বাবু, বাবু। বয়স হলেও সৌম্য ছিল সম্পূর্ণ সুস্থ এবং নিরোগ। তাই কি হয়েছে তা বুঝতে কার্তিকের বেশ খানিকক্ষণ সময় লাগল।
স্থানীয় ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছলেন ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। তবে দুটো বিষয় নিয়ে ডাক্তারের মনে কিছুটা সন্দেহ রয়ে গেল। প্রথমত, এই অসুখের আক্রমণ যতই আকস্মিক হোক না কেন, কিছুক্ষণের জন্য হলেও মৃত্যু যন্ত্রণা এবং অঙ্গ প্রত্যঙ্গের আক্ষেপ অবশ্যম্ভাবী। তাই মৃত ব্যক্তির হাত পা কিছুটা অবিন্যস্ত অবস্থায় থাকাই প্রত্যাশিত। সৌম্য কিন্তু বেঞ্চের উপর শুয়ে আছে অত্যন্ত সহজ আর স্বাভাবিক ভঙ্গিতে। তার মুখ একপাশে ফেরানো, বাহু সেই দিকে প্রসারিত, যেন সে পরম আশ্লেষে আলিঙ্গন করে রয়েছে ঠিক পাশেই শুয়ে থাকা অদৃশ্য কোনো মানুষকে। দ্বিতীয়ত, সৌম্যর মুখমণ্ডলে যন্ত্রণা বা আতঙ্কের লেশ মাত্র নেই, আছে শুধু প্রশান্তি আর আনন্দ। শেষ হলো আমাদের আজকের গল্প ডেড ফর ইচ আদার। গল্প রচনায় ঐশিক মজুমদার, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক কার্তিক এবং অজয়ের চরিত্রে আমি শীর্ষেন্দু, মধুমিতার চরিত্রে স্বাগতা এবং সৌম্য ও শ্বশুরমশাইয়ের চরিত্রে শুভদীপ। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।